নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার চেনা, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা হবে একদম আলাদা। আজ আমরা দেখব ইতিহাস আসলে কিভাবে তৈরি হয়। বিশ্বাস করুন, শুধু কিছু মুখস্থ করা ঘটনার তালিকা নিয়ে আমরা মোটেই জ্ঞান করব না, বরং সেই ঘটনাগুলোর পেছনের আসল কারিগর মানে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ নিয়ে আজ আমাদের এই দারুণ বিশ্লেষণ। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করি। ইতিহাস মানেই কি শুধুই কিছু খটমটে সাল আর তারিখ? ছোটবেলা থেকে আমরা অনেকেই তো ভেবে এসেছি ইতিহাস মানেই হলো কবে যুদ্ধ হলো, কবে কোন রাজা সিংহাসনে বসলেন, ব্যাস একটা লম্বা আর বোরিং লিস্ট। কিন্তু সত্যিই কি তাই? নাকি এর গভীরে আরও ইন্টারেস্টিং কিছু লুকিয়ে আছে? চলুন আজ এই পুরনো ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করেই দেখি। আজকের এজেন্ডাগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। ১ নম্বর, ইতিহাস শুধু সাল তারিখ নয়। ২ ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গি। ৩ সাম্রাজ্যবাদ বনাম জাতীয়তাবাদ। ৪ মার্ক্সবাদী ও নিম্নবর্গের ইতিহাস। ৫ ঐতিহাসিকের আসল কাজটা আসলে কি। আর ৬ নম্বর, তথ্য ও বিশ্লেষণের মিশ্রণ। ব্যাস, এই হলো আমাদের আজকের রুটম্যাপ। সেকশন ১, ইতিহাস শুধু সাল তারিখ নয়। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ জিনিসটা আসলে কি? ধরুন, অতীত হল অসংখ্য কাঁচা তথ্য বা ডেটার একটা বিশাল সমুদ্র। এখন একজন ঐতিহাসিক যখন তার নিজস্ব একটা স্পেশাল লেন্স বা চশমা পরে সেই সমুদ্রের দিকে তাকান, তখন ওই এলোমেলো তথ্যগুলো মিলেমিশে একটা দারুণ অর্থবহ গল্প তৈরি করে, ঠিক যেন একটা বিশাল পাজল সলভ করার মতো। আর মজার ব্যাপার হলো, ঐতিহাসিকের এই লেন্সটা বদলালেই একই ঘটনার গল্পটাও কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। সেকশন ২, ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গি আর সময়ের সাথে সাথে এর বিবর্তন। মানুষের এই চিন্তাধারার বিবর্তনটা না সত্যিই খুব চমকপ্রদ। একদম শুরুর দিকে ভাবুন, ইতিহাস লেখার দৃষ্টিভঙ্গি ছিল পুরোপুরি ধর্মীয়। সেন্ট অগাস্টিনের মতো বিখ্যাত চিন্তাবিদরা মনে করতেন দুনিয়ার সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, মানে ইতিহাস হলো সিম্পলি ঈশ্বরের কাজের একটা ডায়েরি। কিন্তু এরপর রেনেসা বা নবজাগরণের পর এলো দ্বিতীয় ধাপ। ভল্টেয়ার, কোঁত বা ডারউইনের মতো মানুষজন এসে বললেন, না, ইতিহাসকে ধর্মের প্রভাব থেকে বের করে বিজ্ঞান আর যুক্তি দিয়ে বিচার করতে হবে। পিওর সায়েন্স আর লজিকের দিকে এটা ছিল এক বিশাল লাফ। সেকশন ৩, সাম্রাজ্যবাদ বনাম জাতীয়তাবাদ। দুটো রাজনীতিক লেন্সের সরাসরি সংঘাত। এবার দুই পক্ষের একটা দারুণ টক্কর দেখা যাক। একদিকে দেখুন, জেমস মিল বা ভিনসেন্ট স্মিথের মতো ব্রিটিশ ঐতিহাসিকরা বেছে নিলেন সাম্রাজ্যবাদী লেন্স। তারা তাদের লেখা ইতিহাসে ভারতে ব্রিটিশ আধিপত্যকে একদম জাস্টিফাই করার চেষ্টা করলেন। আর অন্যদিকে, ঠিক এর উল্টো দিকে দাঁড়িয়ে রমেশচন্দ্র মজুমদার বা আচার্য যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকরা তুলে নিলেন জাতীয়তাবাদী লেন্স। তারা ফোকাস করলেন দেশের গৌরব আর জাতীয় স্বার্থের ওপর। ভাবা যায়, একই ইতিহাস, একই ঘটনা, কিন্তু লেন্স বদলাতেই পুরো ন্যারেটিভটাই কেমন আলাদা হয়ে গেল। সেকশন ৪, মার্ক্সবাদী ও নিম্নবর্গের ইতিহাস, সমাজ আর অর্থনীতির নতুন লেন্স। কার্ল মার্ক্সের তত্ত্ব তো আমরা অনেকেই শুনেছি, তাই না? এই তত্ত্বের উপর বেস করে তৈরি হওয়া মার্ক্সবাদী ইতিহাস সমাজকে একদম আলাদা একটা বস্তুবাদী লেন্স দিয়ে দেখতে শেখায়। এদের কাছে ইতিহাসের আসল ড্রাইভিং ফোর্স কিন্তু কোনো রাজা মহারাজা নয়, বরং অর্থনীতি আর সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে চলা একটানা সংগ্রাম। রজনী পামদত্ত বা ডি কোশাম্বীর মতো ঐতিহাসিকরা ঠিক এই লেন্সটাই ব্যবহার করে দেখিয়েছেন যে কিভাবে টাকা পয়সা আর অর্থনীতির টানাপোড়েনই ইতিহাসের আসল গতিপথ ঠিক করে দেয়। এই জায়গাটা আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লাগে। সালটা ১৯৮২ আর নামটা রঞ্জিত গুহ। এই দুটো জিনিস ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিল। শুরু হলো নিম্নবর্গের ইতিহাস বা সাবোল্টন হিস্ট্রি। এই লেন্সটা কি করলো জানেন? ইতিহাসের স্পটলাইটটাকে রাজপ্রাসাদ থেকে এক ধাক্কায় নামিয়ে আনলো খেটে খাওয়া সাধারণ মানুষের কুড়ে ঘরে। রাজাদের যুদ্ধজয়ের বদলে সাধারণ কৃষক বা শ্রমিকদের সুখ দুঃখ, সাঁওতাল বিদ্রোহ, এগুলোই হয়ে উঠল ইতিহাসের মেইন টপিক। সত্যি বলতে ইতিহাস চর্চায় এটা একটা যুগান্তকারী গেম চেঞ্জার ছিল। সেকশন ৫, ঐতিহাসিকের আসল কাজটা আসলে কি? ২০ শতকের একটা বিশাল বড় বিতর্ক। আচ্ছা, চোখের সামনে একটা দাড়িপাল্লা কল্পনা করুন তো। একদিকে আছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে বা জে.বি. বিউরির মতো ঐতিহাসিকরা। তাদের মতে ইতিহাস হলো পিওর সায়েন্স, মানে ঐতিহাসিকের কাজ হলো রোবটের মতো একদম নিরপেক্ষভাবে শুধু সঠিক তথ্য বা ফ্যাক্টস নোট করে যাওয়া। কোনো নিজস্ব মতামত বা বিশ্লেষণ সেখানে চলবে না। তাদের ভয় ছিল বিশ্লেষণ করতে গেলেই তো তথ্যের বিকৃতি হতে পারে। কিন্তু পাল্লার ঠিক উল্টো দিকে আছেন লর্ড অ্যাক্টন বা E.H. কারের মতো মানুষজন। তারা বললেন,
ইম্পসিবল। শুধু ডেটা জমিয়ে রাখা কোনো কাজই হতে পারে না। প্রপার মূল্যায়ন আর অ্যানালিসিস ছাড়া এই তথ্যগুলোর তো কোনো মানেই হয় না। সেকশন 6 তথ্য ও বিশ্লেষণ, এই দুটোর দারুণ একটা মিশ্রণ। এই যে বিতর্কটা, এটার প্র্যাকটিক্যাল রেজাল্টটা একটু দেখা যাক। স্ক্রিনের এই টেবিলটা খেয়াল করুন। মৌর্য সাম্রাজ্যের পতন নিয়ে একটা ক্লাসিক উদাহরণ। যদি আমরা শুধু ফ্যাক্টসের দিকে তাকাই, তাহলে হয়তো মনে হবে শুধু কিছু মিলিটারি কারণ বা রাজাদের অযোগ্যতার জন্যই এত বড় সাম্রাজ্যটা ভেঙে পড়ল। কিন্তু যখনই একজন আধুনিক ঐতিহাসিক তার অ্যানালিটিক্যাল লেন্সটা ব্যবহার করেন, তখন তিনি তথ্যের অনেক গভীরে পৌঁছান। এই বিশ্লেষণের ফলেই আমরা জানতে পারি যে পতনের পেছনে আসল কারণটা ছিল গভীর আর্থসামাজিক সংকট। চিন্তা করুন, এই বিশ্লেষণটুকু না থাকলে এই গভীর সত্যিটা তো কোনোদিন জানাই যেত না। বিখ্যাত ঐতিহাসিক E.H. কার খুব চমৎকার একটা কথা বলেছেন। তার মতে, ঐতিহাসিকের কাজ শুধু ডেটা এন্ট্রি করা নয়, বরং সেই ডেটার মূল্যায়ন করা। মূল্যায়ন আর বিশ্লেষণ ছাড়া ইতিহাস পুরোপুরি অর্থহীন। একদম পারফেক্ট কথা, তাই না? হ্যাঁ, একজন ঐতিহাসিককে অবশ্যই তথ্যের সাথে সৎ থাকতে হবে, মন গড়া কিছু লেখা চলবে না। কিন্তু সঠিক তথ্যগুলোর ওপর দাঁড়িয়ে নিজের লেন্স দিয়ে যে বিশ্লেষণটা তিনি করেন, সেটাই তো একটা মরা ইতিহাসকে জ্যান্ত করে তোলে। তো এতক্ষণের এই দারুণ আলোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। এবার থেকে যখনই কোনো ইতিহাসের বই পড়বেন বা কোনো ঐতিহাসিক ঘটনা শুনবেন, নিজেকে একবার জিজ্ঞেস করবেন, এর মধ্যে ঠিক কতটা পিওর অবজেক্টিভ ফ্যাক্ট আর ঠিক কতটা ঐতিহাসিকের নিজস্ব লেন্স বা দৃষ্টিভঙ্গি দিয়ে তৈরি। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আশা করি ইতিহাসকে এবার থেকে আপনারা একটু অন্য চোখে দেখবেন। আজকের এই এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।